আপনি কাউকে জিজ্ঞেস করুন না অ্যাপারেন্টলি যে আপনি স্বর্গে যেতে চান, বলে হ্যাঁ যাবো না কেন, বলে মরতে হবে কিন্তু, বলে না যাবে। ইনপুটটা ফাইন্যান্সের সব থেকে জরুরি, আউটপুটটা পেতে গেলে দেখুন আমাদের এখানে না লায়াবিলিটিকে খুব সেলিব্রেট করা হয়। যদি আজ আমি একটা লোন করে বাড়ি কিনি, খুব সেলিব্রেট করা হয়। লোন করে গাড়ি কিনি, ছবি দিলে আবার সেটাকে ভাইরাল হয়ে যায়। যদি ঠিকভাবে আপনি ইনভেস্ট করতে চান তাহলে 3টে কোশ্চেন মাথায় রাখুন। সেটা কি? মানি ইজ ফর হুম। কোনো মানুষ যদি এই মার্কেটে আসতে চায়, যে স্টকস হোক বা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করা হোক, তার বেসিক কি কি জানা উচিত বলে আপনার মনে হয়? ঠিক, খুব ভালো কোশ্চেন। তো দেখুন, তিনি যে কোনো জায়গাতেই ইনভেস্ট করতে চাইছেন মানে কি? তার মধ্যে তো একটা স্বপ্ন আছে যে আমি হুম, অনেক হুম, টাকা হুম, রোজগার হুম, করব। হুম, এটা হতে পারে, বা অনেক ফাইন্যান্সিয়াল গোল আছে, সেগুলোকে আমাকে ফুলফিল করতে হবে। হুম, হতে পারে তার। তো তাকে ১ম আমার মনে হয় ফাইন্যান্সের ব্যাপারে না, দেখুন আমি এই প্রসঙ্গে একটা বলি, একজন নোবেল প্রাইজ উইনার ইকোনমিস্ট, হুম, এবং উনি বিহেভিয়ারাল সায়েন্সের উপরে ওনার অনেক কাজ আছে। যাই হোক, তো এই মনে পড়লো বলে বলছি। তো উনি না অনেক কিছু সুন্দর, সুন্দর থিওরি বলেছিলেন। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা হিউম্যান বিইংস ভাবতে ভালোবাসি যে আমরা খুব লজিক্যালি ফাইন্যান্সের ব্যাপারে ডিসিশন নিই। কিন্তু উনি রিসার্চ করে বলেছেন যে আমরা রিগার্ডিং ফাইন্যান্স আমরা খুব অলস ব্যক্তি। হ্যাঁ? যেমন ধরুন আমি একটা এক্সাম্পল বলছি। ধরুন আমাদের একজন ইনভেস্টর, তিনি একবার ইনভেস্ট করেছিলেন। তো তার একটা ইনভেস্টমেন্ট রাখা হয়েছিল এক্স ফান্ড বলে কোনো একটা ফান্ডে, ৳১,০০,০০০, আর একটা ওয়াই ফান্ড বলে একটা কোনো একটা ফান্ডে, ৳১,০০,০০০। এবার কিছুদিন পর ওই তার একটা ৳৩০,০০০ মতন রিকোয়ারমেন্ট হয়েছে, এখন লাগবে টাকাটা। হুম, তো উনি আমাদের ফোন করলেন যে এরকম আমার টাকাটা লাগবে, ব্যবস্থা করে দাও, তুলে দেওয়া। ঠিক আছে। তো আমরা তার পোর্টফোলিও দেখলাম। দেখলাম যে এক্স ফান্ডে যে ৳১,০০,০০০ রাখা হয়েছিল ওটা ১,৩০,০০০ হয়েছে। আর ওয়াই ফান্ডটা ওই ধরুন ১,৭০,০০০ হয়েছে। তো কোন ফান্ড থেকে তাহলে উনি টাকাটা তুলবেন? ৩১ থেকে ওটা উচিত। হ্যাঁ, উচিত। হ্যাঁ, আপনি ফাইন্যান্স নিয়ে কাজ করেন বলে বললেন। হ্যাঁ। কিন্তু আমি যতজনকে মেক্সিমাম জিজ্ঞেস করেছি তারা বলেছে কি ১৭০ থেকে নেবেন। কারণ ওটা তো কম বেড়েছে। ওটার থেকে আবার কেন নিতে যাবো? যেটা রাইট। বেশি বেড়েছে সেটার থেকে নেবো। ভুল কিছু নেই কিন্তু। মানে আমি ভালো স্টুডেন্টকে পেটাচ্ছি। একদম ঠিক। তাহলে একটা পারসন ভাবুন আপনি। তিনি বলছেন যে অনেক টাকা করতে চাইছেন। তাহলে একজন পারসন আরেকজন পারসন, একই বাড়িতে ২ ভাই, একই অ্যাটমসফিয়ার এর মধ্যে রয়েছে। দুজনের পার্সোনাল ফাইন্যান্স কি এক হবে? না, গোল ভিত্তিক হবে তো, গোল গোল আলাদা। ভিত্তিক হবে। তার ইনকাম আলাদা, তার এক্সপেন্সেস আলাদা, তার ডিপেন্ডেন্ট আলাদা। সবকিছুর অনুযায়ী তো তার আলাদা হবে। হুম, তাহলে একই তো হতে পারে না। তাহলে এবার ধরুন তিনি কাউকে বললেন যে, "জানো তো আমি এক্স ফান্ড থেকে তুলিনি, ওয়াই ফান্ড থেকে তুলেছিলাম এই ব্যাপার।" কি লাভ হবে তাকে বলে? কারণ তার ক্ষেত্রে তো ফাইন্যান্সটা আবার আলাদা। হুম, এভরি পারসন এর জন্য ফাইন্যান্সটা আলাদা। আরো অনেকগুলো বেসিক জিনিস তার জানা উচিত। সেগুলো কি হচ্ছে, আমি ইনভেস্টমেন্টটাকে কেন করছি? দেখুন কার ইনভেস্ট করার মন হয় কার? যার যা ইনকাম তার থেকে এক্সপেন্সেস বাদ দিয়ে যখন কিছু সারপ্লাস এসছে। তাই তো? রাইট। তো ১ম আনা সারপ্লাস এলে ফার্স্ট আমি বলব যে যদি ঠিকভাবে আপনি ইনভেস্ট করতে চান তাহলে ৩টে কোয়েশ্চেন মাথায় রাখুন। সেটা কি? মানি ইস ফর হুম? মানি ইজ ফর হোয়েন? অ্যান্ড মানি ইজ ফর হোয়াট? অ্যাকচুয়ালি বড়লোক সবাই হতে চায়। স্বর্গে সবাই যেতে চায়। হুম, কিন্তু মরতে কেউ রাজি নয় কিন্তু। হুম, এখানে যদি আপনি দেখেন না, মরাটা কিন্তু কি হচ্ছে? ইনপুট। আর স্বর্গটা কি? আউটপুট, তাহলে আমি রেজাল্ট। রেজাল্ট। আপনি কাউকে জিজ্ঞেস করুন না অ্যাপারেন্টলি যে আপনি স্বর্গে যেতে চান? বলে হ্যাঁ, যাবো না কেন? বলে মরতে হবে কিন্তু। বলে না রাজি নই। হুম, ইনপুটটা ফাইন্যান্সের সবথেকে জরুরি, আউটপুটটা পেতে গেলে। রাইট। সাধারণভাবে অনেকের মনে হয় যে যেহেতু আমাদের রাজ্যে বিশেষ করে বা আমাদের পার্শ্ববর্তীগুলো রাজ্যতে বিশেষ করে, ধরুন এই যে মাস গেলে টাকা নেওয়ার একটা এর আগে বিভিন্ন চিট ফান্ড স্কিম বা ইত্যাদি ইত্যাদি ছিল, অনেকেই একটা ভয় পায় যে আমি ব্যাংকে গিয়ে ইনভেস্ট করছি না বা ইত্যাদি ইত্যাদি করে অনেকেই মিউচুয়াল ফান্ডগুলো থেকে ভয় পায় যে আমি এটা সঠিক জায়গায় রাখছি কিনা এবং আজ থেকে ২০-২৫ বছর বাদে আমি পাবো কিনা। ঠিক। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেকেই ভাবে যে এর থেকে বাঁচার জন্য আমি বাবা একদম সেই অর্থোডক্স যে ইনভেস্টমেন্ট গুলো আছে,
ধরুন আমার এফডি বা ইত্যাদি রেকারিং ডিপোজিট এখানে রেখে দিই, তার ফলে সে ভবিষ্যতের পোটেনশিয়াল ওয়েলথ গেন থেকে তার সুযোগটা হারাচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনি যারা আজকের দর্শক তাদেরকে কি বলবেন? ভালো প্রশ্ন এটা যে অর্থোডক্স মানে যেটা কনভেনশনাল যে ইনভেস্টমেন্ট হ্যাঁ, হ্যাঁ, একদম, এভিনিউ একদম। গুলো রয়েছে কনভেনশনাল, ওটা বেটার ওয়ার্ড হবে। সেইগুলো থেকে আস্তে আস্তে করে তাহলে কি সরবে মানুষ বা যাবেই বা কেন এবং ইত্যাদি সেই যাবার সময় বিশ্বাসটা কি বিশ্বাসে আসবে? ভরসাটা কোথা থেকে আসবে? ভরসাটা কোথা থেকে আসবে? দেখুন প্রথমে আমি একটা উত্তর দিয়েছিলাম যে হুম, আমাদের ইনভেস্টমেন্ট গুলো নিয়ে ধারণা আমাদের প্রিভিয়াস হুম, ইনভেস্টমেন্ট গুলো নিয়ে যেটা আছে এইগুলো কিন্তু নতুন মার্কেট লিঙ্ক প্রোডাক্ট গুলো কিন্তু নতুন হুম, সেইখান থেকেই এই ধারণার অভাবগুলো আসছে এক তো ফাইন্যান্সিয়াল এডুকেশন না থাকা হুম। দেখুন আমাদের এডুকেশন সিস্টেমেও ফাইন্যান্স শেখানো হয় না আমাদের ফ্যামিলি লেভেলেও এই ফাইন্যান্স শেখানোর কোনো কালচার নেই ভুল শেখায় উল্টে। হ্যাঁ সেটা তো ঠিক আছে তো এবার যার ফলে সে শিখবে কোত্থেকে হুম, অথচ দেখুন আমাদের এখানে না লায়াবিলিটিকে খুব সেলিব্রেট করা হয় যদি আজ আমি একটা লোন করে বাড়ি কিনি খুব সেলিব্রেট করা হয় লোন করে গাড়ি কিনি ছবি দিলে আবার সেটাকে ভাইরাল হয়ে যায় কিন্তু আমরা যখন কোনো রাইট কাজ একটা অ্যাডভাইস নিয়ে করেছে সে কাউকে জানায়ও না ওটা সেলিব্রেটও হয় না ধরুন আজকে আপনি একটা গুড অ্যাডভাইসারের নিয়ে কিছু ইনভেস্ট করেছেন কোথাও হুম, আপনি কাউকে বলবেন না কে জানলো সবটাই কেউ জান আর যদি আপনি জানান বোকা লাইফ একটাই এখন যদি এনজয় না করে এ করবে কখন যখন দাঁত থাকবে না তখন মাংস কিনে কি হবে এর অনেক কথা আছে কিন্তু তাই তো নাকি তো এবারে আপনি যেটা বললেন যে কনভেনশনাল জায়গায় দেখুন 1989-এ ব্যাংকের ইন্টারেস্ট রেট ছিল 16%। তখন 4.5 বছরে টাকা ডবল হতো। ঠিক 10 বছর পর 1999 ইন্টারেস্ট রেট কমলো 3% কমলো। তার মানে এরম নয় যে 99 এর জানুয়ারি পড়লো আর 3% কমে গেল। এরম নয়। গ্র্যাজুয়ালি ওভার দ্য কমেছে। টাইম হ্যাঁ, কমেছে, বেড়েছে, কমেছে অন অ্যান এভারেজ। 16 থেকে হয়ে গেল কত তাহলে? 13। 13%। সেম দেখুন 1989 বললাম, 99 বললাম। আবার 10 বছর আপনি এগোন। 2009। 2009 এ হয়ে গেল কত? 16 থেকে বললাম 13, তারপর ঠিক 3% কমলো 10। তাহলে ভবিষ্যতে বাড়বে ইন্টারেস্ট রেট? চান্স নেই। আরো কমবে। আরো কমবে। এবার ইনফ্লেশন বাড়বে না কমবে? জিনিসের দাম বাড়বে না কমবে? জিনিসের দাম তো বাড়বে স্বাভাবিক। ধরুন একজন ব্যক্তির ধরুন মাসে 25,000 টাকা তার ফ্যামিলি এক্সপেন্ডিচার, হুম, রানিং এক্সপেন্ডিচার। ঠিক আছে? এবার ধরুন তিনি তার ইনফ্লেশন হয়, জিনিসপত্রের দাম বাড়ে ধরুন, তার প্রতি 5 বছরে ডবল হয় হুম, খরচটা। তো এবার 5 বছরে ডবল হয় মানে 25,000 টাকাটা হলো 50,000, 10 বছরে গিয়ে দাঁড়াবে 1,00,000 টাকা। এবার তিনি কি করলেন 25,000 টাকাটা তিনি একজন ব্যক্তি তিনি কি করলেন 1 মাসের টাকা খরচ না করে তিনি একটা এইরকম অর্থোডক্স স্কিমে বা কনভেনশনাল স্কিমে গ্যারান্টেড রিটার্ন দেয় সেখানে জমালেন। ধরুন সেখানে তিনি 7% রিটার্ন পাচ্ছেন। ধরুন একটা এক্সাম্পল বলছি। তো এবার সেই 25,000 তার মানে আমি 25,000 টাকা খরচ করলে 10 বছর পর আমার হচ্ছে কত? সেই খরচটা গিয়ে বেড়ে গিয়ে দাঁড়াচ্ছে কত টাকা? 1,00,000 টাকা। হুম, 50,000 তারপরে 1,00,000 5 বছরে 50, 1,00,000 আর এই 25,000 টাকাটাই যদি আমি জমিয়ে রাখি, হুম, 7% রেটে ওটা 10 বছর পরে ম্যাচুরিটি ভ্যালু দিচ্ছে কত? 49,179 রাফলি। রাফলি নয় কারেক্টলি 7% এ। তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে আমি তো একটা গ্যারান্টেড রিটার্ন এর জায়গাতে টাকাটা রেখেছিলাম। অনেস্টলি বিশ্বাস করেই রেখেছিলাম এবং সেখানে আমি 50,000 টাকা পেলাম রাফলি। আর আমার খরচটা হয়ে যাচ্ছে আজকে যে খরচটা আমি করছিলাম সেটা 1,00,000 টাকা। তাহলে আমাকে বাকি 50,000 তো আবার নিয়ে এসে জুড়তে হচ্ছে। তাহলে কোনটায় রিস্ক বেশি হলো? তা একটা সাইলেন্টলি আমাকে রিস্কে ফেলে দিল, যেটা আমার নলেজ না থাকার জন্য আমি এবং 10 বছর ধরে আস্তে, 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 আস্তে করে হলো। হঠাৎ করে একদিন যদি 50,000 টাকাও কেউ কেড়ে নিত, আমি ধরতে পারতাম। কিন্তু ধীরে, 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 ধীরে গেছে বলে আমি বুঝতে পারিনি। হুম, তার মানে মানি ভ্যালু কমার রিস্ক হচ্ছে আমার। তাহলে এই মানি ভ্যালুটা এটাও তো একটা বড় রিস্ক। তো এই রিস্কটাকেও যদি আমাকে এভয়েড করতে হয়, তাহলে আমাকে সামহাউ এভিনিউ চেঞ্জ করতে হতে পারে। না হলে তো হবে না। তো এই এভিনিউ চেঞ্জ এই কারণেই এভিনিউ গুলোকে চেঞ্জ করতে পারলে এইবারে এই এভিনিউ গুলো নতুন। হুম, মানে আগেকার ছিল না। তাহলে এই এভিনিউ গুলোকে যদি কেউ মনে করেন তিনি কোনো এক্সপার্ট অ্যাডভাইস নিয়ে এগোতে পারেন। হুম। আর যদি তিনি মনে করেন না আমি নিজে, নিজে করে করব, তাতেও কোনো অসুবিধে নেই।